আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আজ আমরা দারুণ ইন্টারেস্টিং একটা সোর্স মেটেরিয়াল বা টেক্সট নিয়ে আলোচনা করব। বলে যায় এটা একটা স্ট্র্যাটেজিক প্লেবুক, কিভাবে ন্যারেটিভ বা বয়ান তৈরি করে আদর্শিক লড়াইয়ে জেতা যায় তারই এক ধরনের ম্যানুয়াল। টেক্সটার শুরুতেই একটা বিশাল দাবি করা হয়েছে। একটু খেয়াল করুন, যারা এই প্রজন্মের মায়েদের মগজে নিজেদের ন্যারেটিভ বা বয়ান ঢোকাতে পারবে, আজ থেকে ২০-৩০ বছর পর তারাই সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকবে। মানে ফোকাসটা কিন্তু তাৎক্ষণিক কোনো রাজনৈতিক বিতর্কে নেই, ফোকাসটা একেবারে সরাসরি চলে গেছে দীর্ঘমেয়াদী অর্থাৎ প্রজন্মান্তরের প্রভাব বিস্তারের দিকে। তো পুরো বিষয়টার গভীরে যাওয়ার জন্য আমরা এই আলোচনাকে ৫টা ভাগে ভাগ করেছি। ১. আদর্শিক লড়াইয়ের ময়দান। ২. গল্প বলার শক্তি। ৩. বর্তমান কৌশলগত শূন্যতা। ৪. বীজগণিতের উপমা। আর ৫. ভবিষ্যতের বয়ান। চলুন প্রথম সেকশনটা দিয়ে শুরু করা যাক, দি আইডিওলজিক্যাল ব্যাটল গ্রাউন্ড বা ভবিষ্যৎ প্রজন্মের ওপর ফোকাস। লেখকের মতে এই লড়াইয়ে মূল টার্গেট ডেমোগ্রাফিক হল টিনেজার এবং তরুণী নারীরা, যারা মূলত আগামী প্রজন্মের মা। সোর্স মেটেরিয়ালটা বলছে অনেক নারীর মধ্যে ইসলামের প্রতি একটা স্বাভাবিক সফট কর্নার বা অনুরাগ থাকে, কিন্তু বৃহত্তর মতাদর্শ বা ইসলামিক রেভলিউশন নিয়ে হয়তো খুব একটা সক্রিয় ধারণা থাকে না। আর ঠিক এই কারণে আদর্শিক প্রভাব বিস্তারের জন্য তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গ্রুপ। আর এখানেই আসে বয়ান বা ন্যারেটিভ নিয়ন্ত্রণের ব্যাপারটা। একজন মায়ের বিশ্বজগৎ দেখার দৃষ্টিভঙ্গিকে যদি প্রভাবিত করা যায়, তাহলে গাণিতিক সম্ভাবনার দিক থেকেই এটা নিশ্চিত হয়ে যায় যে তার সন্তানরাও প্রাকৃতিকভাবে ওই একই আদর্শিক অবস্থান গ্রহণ করবে। ব্যাপারটা একটু ভেবে দেখুন, আজকের একজন তরুণীর মনস্তত্ত্ব গড়ার মানেও হল আগামী কয়েক দশকের রাজনৈতিক আর আদর্শিক ল্যান্ডস্কেপটা নিজেদের মতো করে ছকে ফেলা। এবার যাচ্ছি আমাদের দ্বিতীয় সেকশনে, দ্য পাওয়ার অফ স্টোরি টেলিং। মানে সেকুলার লেখকরা ঠিক কিভাবে এই টার্গেট অডিয়েন্সের মনোযোগ ধরে রাখছেন। লেখক এখানে একটা দারুণ বিষয় খেয়াল করেছেন। বর্তমানে সেকুলার বা ধর্মনিরপেক্ষ লেখকদের বিশাল একটা পাঠক শ্রেণী আছে, আর এই পাঠক গোষ্ঠীর বড় অংশ জুড়েই আছে টিনেজার মেয়ে আর তরুণীরা। এরা কিন্তু ওই লেখকদের কন্টেন্টের জন্য রীতিমতো নিবেদিত প্রাণ একটা কনজিউমার বেস। এই লেখকরা আসলে কি এমন করেন, পয়েন্টটা খুব ইন্টারেস্টিং। তারা শুধু নিরস মতাদর্শ প্রচার করেন না, তারা নারী পাঠকদের জন্য বিশেষভাবে তৈরি করা আকর্ষণীয় সব গল্প লেখেন। সেই গল্পের ভেতর থাকে রোম্যান্স, আবেগ আর চেনা জীবনের টানাপোড়েন। আর এই দারুণ গল্পের প্লটের আড়ালেই খুব সূক্ষ্মভাবে রাজনীতি, ওয়ার্ল্ড ভিউ আর সেকুলারিজম ঢুকিয়ে দেওয়া হয়, ঠিক যেন একটা ট্রোজান হর্স। আমাদের তৃতীয় সেকশন, দ্য কারেন্ট স্ট্র্যাটেজিক গ্যাপ বা ইসলামিস্টদের বার্তার বর্তমান ব্যর্থতা। এই লড়াইয়ে একটা বিশাল বৈপরীত্য আছে, যেটা সোর্স ম্যাটেরিয়ালে খুব কড়া ভাষায় সমালোচনা করা হয়েছে। একদিকে সেকুলার কৌশল, যেখানে ফিকশন বা কল্পকাহিনীর ভেতর আবেগের মোড়কে নিজেদের ওয়ার্ল্ড ভিউ খুব নির্বিঘ্নে লুকিয়ে রাখা হচ্ছে। অন্যদিকে ইসলামিস্টদের কৌশলটা একেবারেই ভিন্ন। তাদের লেখা মূলত শুষ্ক রাজনীতি নির্ভর, পাঠকও বেশিরভাগ পুরুষ, আর তারা যদি ফিকশন লেখেনও সেখানে নিজেদের রাজনৈতিক অবস্থান বা ওয়ার্ল্ড ভিউ তুলে ধরতে সযত্নে এড়িয়ে চলেন। এই অবস্থাটা একটা অদ্ভুত স্ববিরোধিতা বা প্যারাডক্স তৈরি করেছে। দেখা যায় নারী পাঠকরা ইসলামিস্ট এবং সেকুলার উভয় ধরনের লেখকের গল্পই বেশ আনন্দ নিয়ে পড়েন, কিন্তু ইসলামিস্ট লেখক যখন তার গল্পেই নিজস্ব আদর্শ নিয়ে কথা বলতে বা পুশ করতে দ্বিধায় ভোগেন, তখন পাঠক শেষ পর্যন্ত ওই সেকুলার গল্পগুলো থেকেই তাদের চিন্তার খোরাক আর ওয়ার্ল্ড ভিউটা গ্রহণ করেন। লেখক এই ব্যর্থতার পেছনের কারণগুলো চিহ্নিত করেছেন। প্রথমত, ফিকশনের মাধ্যমে রাজনীতি তুলে ধরার ক্ষেত্রে একটা দ্বিধা বা সংকোচ কাজ করে। দ্বিতীয়ত, যারা ধর্মতত্ত্বে খুব দক্ষ, তারা অনেক সময় ফেমিনিজম বা নারীবাদের মতো বিষয়গুলোতে তর্ক করতে গিয়ে এত বেশি আক্রমণাত্মক অবস্থান নেন যে নারী পাঠকরা উল্টো দূরে সরে যান। আর তৃতীয়ত, তাত্ত্বিকভাবে শক্ত মানুষদের মধ্যে আকর্ষণীয় গল্প বলার ক্ষমতার একটা সাধারণ অভাব রয়েছে। এবার আসি ৪ নম্বর সেকশনে, দি অ্যালজেব্রা অ্যানালজি, মানে দর্শকের সাথে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার উপায়। তো জটিল মতাদর্শ আর টার্গেট অডিয়েন্সের মাঝখানের এই যে বিশাল যোগাযোগের গ্যাপ, এটা কমানোর সমাধান আসলে কি? টেকটা এখানে দারুণ একটা প্রস্তাব দিয়েছে। বিষয়টা বোঝানোর জন্য লেখক বীজগণিতের একজন ছাত্রের উপমা টেনেছেন। এমন এক ছাত্র
যে গতানুগতিক ধারায় বীজগণিতের প্লাস এবং মাইনাসের সূত্রগুলো একেবারেই বুঝতে পারছিল না। প্রথাগত বা রিজিড নিয়মে তাকে শেখানোর সব চেষ্টা চরমভাবে ব্যর্থ হয়। ঠিক তখন পদ্ধতিটা একটু পাল্টানো হলো। বিমূর্ত সূত্রের বদলে বাস্তব জীবনে গল্প বলা হলো। ছাত্রটিকে বলা হলো প্লাস মানে হলো তোমার কাছে বর্তমানে যে টাকাটা আছে, আর মাইনাস মানে হলো তুমি অন্য কারোর কাছে যে টাকাটা ঋণ করে আছো। এরপর কি হলো জানেন? ছাত্রটি একদম ম্যাজিকের মতো অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে অঙ্কটা সমাধান করে ফেলল। মানে ডেলিভারি মেথড বা শেখানোর পদ্ধতিটা শিক্ষার্থীর চিন্তা করার প্যাটার্নের সাথে পুরোপুরি মিলতে হবে। এই উপমাটা ন্যারেটিভ ওয়ারফেয়ারে প্রয়োগ করে লেখক বলছেন, পুরুষরা যেভাবে থিওলজি এবং পলিটিক্স বোঝে, অধিকাংশ নারীর চিন্তা করার প্যাটার্ন তার চেয়ে ভিন্ন। অর্থাৎ পুরুষরা সরাসরি ধর্মতত্ত্ব বা শুষ্ক রাজনীতি পড়তে পছন্দ করে বলেই যে নারীরাও ঠিক একইভাবে ওই বিষয়গুলো রিসিভ করবে, এমনটা আশা করা আসলে চরম একটা ভুল। আর এটাই আমাদের নিয়ে যাচ্ছে শেষ সেকশনে, শেপিং দ্য ফিউচার ন্যারেটিভ, মানে ভবিষ্যতের বয়ান তৈরির প্রস্তাবিত কৌশল। এই সোর্স ম্যাটেরিয়ালটা মূলত আদর্শিক লেখকদের প্রতি একটা কল টু অ্যাকশন। তাদের কৌশল পুরোপুরি ঢেলে সাজাতে হবে। প্রথমে টার্গেট অডিয়েন্সের নির্দিষ্ট চিন্তার প্যাটার্ন বুঝতে হবে। এরপর শুষ্ক রাজনীতি চাপিয়ে দেওয়া বন্ধ করে অডিয়েন্সের উপযোগী গল্প আর কবিতা তৈরি করা শুরু করতে হবে। এবং শেষ ধাপে অনুমোদিত সীমার মধ্যে থেকেই এই আকর্ষণীয় ফরম্যাটগুলোর ভেতরে আদর্শিক বার্তা বা দাওয়া খুব চমৎকারভাবে ঢুকিয়ে দিতে হবে। এই পুরো প্রক্রিয়ার চূড়ান্ত লক্ষ্য কি? লক্ষ্য হল উম্মার মায়েদের জন্য ব্যাটল অফ হার্টস অ্যান্ড মাইন্ডস, মানে হৃদয় ও মন জয় করার লড়াইয়ে জেতা। কারণ বার্তার মাধ্যম বা মিডিয়াম পরিবর্তন করার মাধ্যমেই আগামী প্রজন্মের আদর্শিক দিক নির্দেশনা কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব। পুরো বিশ্লেষণ শেষে এই টেক্সটটা আমাদের একটা গভীর চিন্তার জায়গায় দাঁড় করিয়ে দেয়। একটু ভাবুন তো, চূড়ান্তভাবে ভবিষ্যৎ গড়ার চাবিকাঠি আসলে কোথায়? সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক যুক্তিটা দাঁড় করানোর মধ্যে, নাকি সবচেয়ে আকর্ষণীয় গল্পটা বলতে পারার মধ্যে? প্রশ্নটা কিন্তু থেকেই যায়।